নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার অয়নশীলকে শনিবার আদালতে পেশ করা হয়েছিল। বিচারকের কাছে অয়নের জামিনের আবেদন জানান অয়নের আইনজীবী। যদিও ইডির তরফে সেই আবেদনের বিরোধিতা করে অয়নকে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এদিন আদালতে বিস্ফোরক দাবি করেন অয়নের বিষয়ে। তিনি বলেন, ইডির অফিসারদের জেরায় অয়ন স্বীকার করেছেন তিনি একজন মিডলম্যানের মাধ্যমে এক প্রভাবশালীর কাছে ২৬ কোটি টাকা পাঠিয়েছিলেন। সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ইডির আইনজীবীর মুখে উঠে আসে গরু পাচারের প্রসঙ্গ। বললেন, আগে বোলপুর শিক্ষার জন্য বিখ্যাত ছিল, এখন বোলপুর চেনা যায় দুর্নীতি ও গরু পাচারের জন্য। উল্লেখ্য, এর আগে অয়নশীলকে যখন আদালতে পেশ করা হয়েছিল তখন ইডির তরফে দাবি করা হয়েছিল তারা নাকি সোনার খনি খুঁজে পেয়েছে। এদিন আদালতে বিচারক অয়নের কাছে তার শিক্ষাগত যোগ্যতা জানতে চান। অয়ন জানান তিনি বিকম স্নাতক। বিচারক জিজ্ঞেস করেন পেশা কি, অয়নের উত্তর থাকে ব্যবসা। বিচারক জানতে চান কিসের ব্যবসা করেন অয়ন। উত্তরে অয়ন জানায় হোটেলের ব্যবসা, বিল্ডিং ও ডেভেলপারের ব্যবসা। এই মুহূর্তে এই বিষয় অয়নের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছে রিমিক মাঝি। রিমিক, তোমার থেকে যেটা জানতে চাইবো যে অয়নকে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার অয়নকে হেফাজতে চাইছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, যেটা আজকে শুনানিতে কিন্তু দুটো বিস্ফোরক তথ্য কিন্তু এর তরফ থেকে আজকে আদালতের সামনে পেশ করা হয়েছে। যেটা এক নম্বর হচ্ছে, এই অয়নশীল ১,০০০ জন চাকরি প্রার্থীর থেকে প্রায় ৪৫ কোটি টাকা তুলেছিলেন, এটা বলা হয়েছে। এবং আরো একটা যেটা ইডির আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে ২৬ কোটি টাকা অয়নশীল কোন এক অতি প্রভাবশালী ঘনিষ্ঠ এক এজেন্টকে দিয়েছিলেন। অর্থাৎ সেই অতি প্রভাবশালীকে সেই নাম কিন্তু উচ্চারণ করা হয়নি। তবে ইডির আইনজীবী আজকে যে কথাগুলো বারবার বলেছেন তাতে কিন্তু ইংলিশটা পরিষ্কার যায় পার্থ চট্টোপাধ্যায় থেকে কেন বজায়। দেখো, অয়নশীলের যখন আজকে শুনানি হয়, যে জামিনের মামলার শুনানি হয়, তখন কিন্তু তুমি যেটা বলছিলে যে একদম রবীন্দ্রনাথের কথা উল্লেখ করে, ন্যাশনাল এডুকেশন পলিসির কথা উল্লেখ করে বীরভূমের নামকে টেনে এনেছেন আইনজীবী। তারপরে উনি যেটা বলছেন, দেখো উনি বলছেন আইনজীবী আজকে যেটা ইডির আইনজীবী থেকে বলা হয়েছে যে ১৩ দিন অয়নকে তারা যে কাস্টডিতে রেখেছিলেন, তারপরে তার থেকে প্রায় ৪০টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়, সেখানে প্রায় ৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এছাড়াও অয়নের ৮টি ফ্ল্যাট, ৫টি বিলাসবহুল গাড়ি, একটি পেট্রোল পাম্প এবং একটি লিজে নেওয়া হোটেলেরও তারা হদিশ পেয়েছে। তারপরে তারা কি বলছে, এই সমস্ত সম্পত্তি অয়ন করেছেন এই নিয়োগ দুর্নীতির টাকায়। এবং তারা যেটা পরিষ্কার করছেন, দেখো শুধু একটা নয়, অয়নশীল কিন্তু দুটো কনস্পিরেসি, দুটো ষড়যন্ত্র বা দুটো নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তারা দুটো পার্ট বলছে, একটা পার্ট হচ্ছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, আর একটা হচ্ছে পৌরসভায় নিয়োগ দুর্নীতি। যারা আগের দিনকে আমরা বলেছিলাম ইডির পক্ষ থেকে যেটা বলা ছিল যে ৬০টি পৌরসভায় নিয়োগের ক্ষেত্রেও একদম মজদুর, ক্লার্ক, ড্রাইভার, পিয়ন, টাইপিস্ট নিয়োগ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই টাকা নিয়েছেন অয়ন কার মাধ্যমে নিয়েছেন, তার যে সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড, এই এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আজকে এই টাকা তুলেছেন। বিচারপতি প্রশ্ন কিন্তু করেছিলেন যে আপনার সংস্থা কিভাবে কাজ করে, ওএমআরসি তৈরি করে কিনা, সে সব উত্তর দিয়েছে। দেখো আরো একটা যেটা আজকে বিচারপতির কাছে ইডি যেটা ব্যাখ্যা দিয়েছে যে কিভাবে ওএমআরসি তারা বিকৃত করতো। বলা হচ্ছে যে ওএমআরসিতে আমরা জানি উত্তর পত্রে যেটা সঠিক উত্তর, সেই উত্তরের পাশে বোল্ড করতে হয় সেই আনসারটাকে। যদি অপশন বি বা অপশন সি বা এ বি সি ডির মধ্যে যেটা অপশনটা করে সেই অপশনটাই বোল্ড করতে হয়। এবং যে প্রার্থীরা এই সঠিক উত্তর দিয়ে পাস করেছিল এই পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে পরীক্ষাগুলোতে, তাদের নাম্বার যারা, ধরো একটা কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সেটাকে বোল্ড করেছে। কিন্তু এই অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন তারা কি করেছে, সেই সঠিক যে উত্তরটা তার পাশে, অর্থাৎ যদি সে যদি সিতে বোল্ড করে সেই উত্তরটায় বিতেও তারা বোল্ড করে দিয়েছে। তার ফলে কি হয়েছে, সে সঠিক উত্তর দিলে আরো একটা উত্তরে সে অপশনে যখন সে বোল্ড করতে বা দিচ্ছে, তাহলে তার উত্তরটা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু অয়নশীলের সংস্থা যোগ্য প্রার্থী যারা পরীক্ষায় পাস করেছিল চাকরি পাওয়ার জন্য,
তাদের নাম্বার ঠিক এইভাবে ওএমআর শিট বিকৃত করে উত্তরের অন্য অপশনে বোল্ড করে তার নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। আর যারা অযোগ্য প্রার্থী ছিল, যাদের থেকে অয়নশীলরা টাকা তুলেছিল, সেই অযোগ্য প্রার্থীরা যারা ব্ল্যাঙ্ক শিট জমা দিয়েছিল তাদের ওএমআর শিটকে ফিল আপ করা হয়েছে এবং তাদের এইভাবে নাম্বার বাড়ানো হয়েছে বলে আজকে আদালতের কাছে ইডি একটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছে। এবং বিচারপতি যখন পাল্টাকে জিজ্ঞেস করেছেন যে এই ওএমআর শিটের সাথে কার্বন কপি থাকার কথা, আপনারা কি এমন কিছু পেয়েছেন? এবং এছাড়াও তিনি বিচারপতি ইডিকে জিজ্ঞেস করে এখন অবধি কি আপনারা কোনো চাকরি প্রার্থীর বয়ান রেকর্ড করেছেন, এসএসসির ওএমআর শিট কি অয়নের বাড়ি থেকে পাওয়া গেছে? তখন কিন্তু ইডির যে মূল আইনজীবী ফিরোজ এডুজি যিনি সওয়াল করছিলেন, তখন তিনি ইডির এক আধিকারিককে দেখান, আইটি সেলের তিনি আইটি বিষয়টা দেখেন। সেই আইটির আধিকারিক, ইডির আধিকারিক, তিনি একদম ওই ওএমআর শিট যেগুলো পাওয়া গিয়েছে অয়নশীলের বাড়ি থেকে, সেই ওএমআর শিট গুলো কিন্তু তিনি নিয়ে একদম বিচারপতির সামনে চলে যান এবং একান্তে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় এবং তিনি দেখান যে কিভাবে ওএমআর শিট বিকৃত হয়েছে। একদম সেই ওএমআর শিট গুলো বিচারকের কাছে দেখান তিনি। তারপরে কিন্তু দেখো আরো আজকে শুনানিতে কিন্তু নজিরবিহীন বেশ কিছু ঘটনা ঘটেছে, মানে বেশ কিছু তথ্য তুলে দেওয়া হয়েছে যেটা ইডির আইনজীবী অভিযোগ করছেন যে এটিসি নিয়োগ দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও 1 কোটি টাকা দিয়েছিলেন অয়ন এবং সেই টাকা কুন্তল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। পার্থ ও অয়নের মধ্যে সেতু অর্থাৎ ব্রিজ বা মিডিল ম্যান হিসাবে কাজ করতেন কুন্তল এবং শান্তনু। মানে ইডি এটা পরিষ্কার বলে দিচ্ছে যে এই পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল এরা প্রত্যেকে একে অপরকে চিনত এবং এদের মাধ্যমেই কিন্তু টাকাগুলো যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একদম স্পেসিফিক করে আজকে ইডির আইনজীবী বলতো। তাই সেই জন্যই বলছি আবার কোনো জায়গায় আসছি যে কেন কোন প্রভাবশালীর কাছে 26 কোটি টাকা পৌঁছেছিল, কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ এজেন্টকে অয়ন 26 কোটি টাকা দিয়েছিলেন, তাদের নাম না বললেও এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইডির ইঙ্গিত কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। পাশাপাশি যেটা তোমাকে বললাম যে আজকে কিন্তু একদম কিভাবে ওএমআর শিটকে বিকৃত করা হয়েছে সেটাও কিন্তু একদম ইডির আধিকারিকরা একদম পরিষ্কার করে বিচারপতিকে বুঝিয়ে দেয় যে নাম্বার কিভাবে যোগ্য প্রার্থীদের কমিয়ে দেওয়া হয়েছে এবং যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল অযোগ্য প্রার্থী তাদের নাম্বার কিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এখানে চমক শেষ নয়, বিচারের প্রায় শেষ যখন হয়ে যায় শুনানি তারপরেই কিন্তু হঠাৎ করে আইনজীবী বিচারক কিন্তু একদম অয়নশীল কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অয়নশীলকে জিজ্ঞাসা করেন যে আপনি কতদূর পড়াশোনা করেছেন। অয়নশীল উত্তর দেন তিনি বিকম গ্রাজুয়েশন করেছেন। তারপরে বিচারপতি তাকে জিজ্ঞেস করেন আপনার পেশা কি, তিনি বলেন ব্যবসা। তারপরে জিজ্ঞেস করেন কিসের ব্যবসা, কবে থেকে এই ব্যবসা করছেন, তখন অয়নশীল একটু রেবে নিয়ে কিন্তু বলে যে তিনি টেন্ডার নিয়ে এই নিয়োগ, আইটি, বিল্ডিং ডেভেলপার এবং হোটেলের ব্যবসা করতেন এবং সেই ব্যবসা তিনি 2000 সাল থেকে করতেন। তারপরেই কিন্তু 11ই এপ্রিল পর্যন্ত অয়নশীলকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দেখো আজকে অয়নশীলের জেল হেফাজতের বিরোধিতাও যে জামিনের পক্ষে সওয়াল করেছিলেন তার আইনজীবীরা, তাদের বক্তব্য ছিল যে অয়নশীলের বিরুদ্ধে নতুন করে আর কোনো তথ্য ইডি পায়নি। একই কথা তারা বলছে, নতুন করে কোনো অর্থ লেনদেনের কথা উল্লেখ নেই, কোনো কিছু পায়নি। তাহলে শুধুমাত্র তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেল কাস্টডিতে কেন রাখা হবে, তাকে ছেড়ে দেওয়া হোক, যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক, প্রয়োজনে তাকে যতবার যেখানে কিছু ডাকা হবে তিনি আসবেন। তারপরেই কিন্তু ইডির আইনজীবী একেবারে রবীন্দ্রনাথের কথা উল্লেখ করে একদম সেই জামিনের বিরোধিতা করেন। কি বলেছেন ইডির আইনজীবী ফিরোজ এডুজি? তিনি বলেন 13 দিন ধরে অয়নশীল হেফাজতে ছিলেন এবং তিনি বলে যে আমি আজকে শুরুটাই করবো হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে। দেশের রাষ্ট্রপতি বলেছিলেন যে ন্যাশনাল এডুকেশন পলিসির সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে শিক্ষায় তিনি উন্নতির কথা বলেছিলেন, সুস্থ শিক্ষার কথা বলেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি এই বর্তমান যে নিয়োগ দুর্নীতি, যে বাংলার শিক্ষার অবস্থা, সেই শিক্ষার ব্যবস্থায় কি রবীন্দ্রনাথ ঠাকুর খুশি? কখনোই তিনি খুশি হতে পারেন না। তিনি নিশ্চিতভাবে খুশি হন, তিনি যদি জীবিত থাকতেন খুশি হতে পারতেন না। এই সময় শিক্ষার দুর্নীতি দেখে কবিগুরু নিশ্চয়ই কাঁদছেন এবং তার হৃদয়ে রক্তাক্ত হচ্ছে, কারণ তিনি সুস্থ শিক্ষার কথা বলেছিলেন। এবং তারপরে নোবেল পুরস্কারের কথা তুলে আনেন যে 1913 সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন এবং সেই নোবেল থেকে পাওয়া টাকাতেই তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরি করেন। কিন্তু সেই বোলপুরই এখন হচ্ছে দুর্নীতির আখড়া। কেন বলছেন কেন আমরা জানি, গরু পাচার, কয়লা পাচার বিভিন্ন কাণ্ডের সঙ্গে সেই বোলপুরের নাম জড়িয়ে গিয়েছে এবং আমরা জানি যে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই মুহূর্তে জেরা করার জন্য দিল্লিতে নিয়ে গেছে, তিনি হেফাজতে রয়েছে। সেই প্রসঙ্গও কিন্তু আজকে ইডির আইনজীবী তুলে অয়নশীলের মামলার ক্ষেত্রে তিনি কি বলছেন, সেই বোলপুর এখন দুর্নীতির আখড়া।
ধন্যবাদ রিমিক আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, 11 এপ্রিল পর্যন্ত অয়নকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো বারবার অয়নকে ইডি হেফাজতে চাইছেন তদন্তকারী অফিসাররা। তো আরও কি বিস্তারিত তথ্য উদ্ধার করতে চলেছে অফিসারেরা, এখন সেটাই প্রশ্ন।